ডেইরি সেক্টরে মূলত যে জাতটি নিয়ে কাজ করা হয় এই জাতটির নাম হলস্টেইন ফ্রিজিয়ান। আমরা প্রায় প্রশ্ন করি যে খামারি ভাই আপনার এই গাভীটির পার্সেন্টেজ কত, এই গাভীটির পার্সেন্টেজ কত। প্রাণী সম্পদ কর্মকর্তারা কিন্তু বলে থাকেন যে আমাদের এই আবহাওয়া অনুযায়ী 50 থেকে 75 মানে 50 থেকে 75% গাভী লালন পালনের সুবিধা রয়েছে। আমরা কিন্তু অন্য কোনো জাতের ক্ষেত্রে পার্সেন্টেজ কত সেটা প্রশ্ন করি না, যেমন শাহিওয়াল যত পিওর হবে তত ভালো, কিন্তু ফ্রিজিয়ানের ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে যে এই পার্সেন্টেজের গাভী হলে সুবিধাজনক। তার অনেকগুলো কারণও অবশ্য রয়েছে। কমার্শিয়ালি যদি ডেইরি সেক্টরে কাজ করতে হয় সেক্ষেত্রে আসলে 50, 60, 65 এই ধরনের গাভী দিয়ে আসলে কি লাভজনক করা সম্ভব একটি খামারকে? এই ধরনের নানা প্রশ্ন কিন্তু আমাদের প্রতিবেদনের মাধ্যমে উঠে আসে। এই গল্পগুলোকে আলাদা করে যদি এখন আজকে যে খামারটিতে এসেছি এই খামারের গল্পটি কি, এই খামারের গল্পটি অন্য সব গল্পের চাইতে আলাদা, তাই আজকে আমরা এখানে এসেছি এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর রহমান। আমার খামারের নাম শাহজাদি ডেইরি। খামারটি সাভার আশুলিয়া কাঠগড়া বাজারে অবস্থিত। আমি অনেকদিন ধরেই ডেইরি খামারের সাথে জড়িত। আমার এই খামারে এখন বাচ্চা সহ 45টা গরু আছে। এই মুহূর্তে দুধ দিচ্ছে 20টা গরু। 20টা গরুর থেকে অন অ্যাভারেজ আমি 400 লিটার দুধ পাচ্ছি এই মুহূর্তে। নভেম্বর, ডিসেম্বরে এবং জানুয়ারি এই সময়গুলোতে অ্যাভারেজ ইনশাল্লাহ 25-এর ধারে কাছে চলে যায়। গত রেকর্ড অনুযায়ী ইনশাল্লাহ এবারও হয়তো পাবো। আমার খামারে সর্বোচ্চ আমি পিকে যদি বলি সেটা 46 কেজি পর্যন্ত পেয়েছি। এই মুহূর্তে যদি টোটাল ল্যাকটেশনের কথা বলা হয়, এই মুহূর্তে আমি 10,000 লিটারের ধারের কাছে পেয়েছি আমার একটা গাভীর থেকে, এবং ফার্স্ট ল্যাকটেশনে 7,000, 7,500 লিটার, এবং থার্ড ল্যাকটেশনে 8,000 লিটারের আলহামদুলিল্লাহ অনেকগুলো গাভী আছে। আর ইন্ডিভিজুয়াল যদি পিক প্রোডাকশনের কথা বলা হয় তাহলে 40-এর উপরে এই পর্যন্ত আমি আমার খামার জীবনে 40-এর উপরে 20টারও বেশি গাভী পেয়েছি যাদের প্রোডাক্টিভিটি 40-এর উপরে ছিল। কিন্তু জেনেটিক্স ডেভেলপ হওয়ার সাথে সাথে টোটাল দুধের প্রোডাকশন কিন্তু অনেক বেশি পাচ্ছি। আমার এমন গরু আছে যাদেরকে আমি ড্রাই করেছি 28 কেজিতে, তারপরে পিক প্রোডাকশন ছিল 42 কেজি। আমার মেইন ফোকাস হলো আমার গ্রাফটুকু যাতে একেবারে ভালো অবস্থায় থাকে, মানে সেই পিক প্রোডাকশানে খুব বেশি একেবারে স্প্যাক না করলেও যাতে তার গ্রাফটুকু সে সবসময় ভালো রাখতে পারে। এই জন্যই আমাদের মেইনলি জেনেটিক্সকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। আমি কখনোই ক্রসব্রিড নিয়ে কাজ করিনি, আমি সবসময় পিওর ব্লাড লাইন নিয়ে কাজ করেছি, এবং আমার খামারে 7ম জেনারেশনের গরু এখন প্রেগনেন্ট। ইনশাল্লাহ কিছুদিন পরেই তার 8ম জেনারেশনের বাচ্চা পাবো। এই দীর্ঘ পরিক্রমায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং হিট হিউমিড ওয়েদারের মধ্যেও আমার প্রোডাকশন, রিপ্রোডাকশন এবং তাদের পারফরমেন্স, তাদের হেলথ হ্যাজার্ড এখন একেবারেই মিনিমামে চলে আসছে। $60% দুধ আমি লোকালি সেল করি, আমার এখান থেকেই লোকালি সেল হয় অ্যাট দ্য রেট অফ 100, আর বাকি দুধটুকু মিষ্টি দোকানে যায়। অন অ্যাভারেজ আমার যা বিক্রি হয় অ্যাভারেজ 80 টাকা, 80+ থাকে। কাকলি, তার জন্ম 19/3/2012-তে। তার বাবার পরিচয় F560, নানার পরিচয় F555। হ্যাঁ, আমি তার থেকে 10টা বাচ্চা পেয়েছি। তাকে যেগুলো দিয়ে ইনসেমিনেট করা হয়েছে সেগুলো কিন্তু সব ডাটা আছে। 5th ল্যাকটেশন পর্যন্ত তার প্রোডাকশন ছিল 26, পিক ছিল 26। 7 ল্যাকটেশনে এসে প্রোডাকশন পিক চলে গেল 35-এ, এবং সেটা সে একেবারে 9ম ল্যাকটেশন পর্যন্ত সে কন্টিনিউ করেছে। এখানে আমরা দেখছি কাকলি প্রায় সবগুলো বাচ্চাই দিয়েছে সার, একটা মাত্র বকনা, এবং সেটা ধবলির আসলে কি অবস্থা? ধবলিটা যাচ্ছি আমি। ধবলি তার জন্য 12/9/2020। এখানে তার কিন্তু সব কিছু লেখা আছে, কয়টা প্রজন্ম সে, এফ এগুলো মানে পিওর ব্লাড লাইন দিয়ে করা। তার মার এখানে তার পেডিগ্রি, মা কে, তার বাবা 26,951। তার থেকে আমি কিন্তু তার জন্ম 2020-এ, এখন 25-এ আমি কিন্তু অলরেডি তার থেকে 4টা বাচ্চা পেয়ে গেছি মাশাআল্লাহ। 4টার থেকে 3টাই কিন্তু বকনা, একটা মাত্র ষাঁড়। 21/9/24-এ সে গতবার বাচ্চা দিছে, এবার বাচ্চা দিছে 11/9/24-এ, মানে 1 বছরের আগে সে কিন্তু বাচ্চা দিয়ে ফেলছে।
এবং তার থেকে আমি এই গত ল্যাকটেশনে অলমোস্ট 10,000 লিটার, এবং তার পিক ছিল 42 এবং তাকে আমি ড্রাই করেছি 28 কেজিতে। এই এক্সট্রিম ওয়েদারের মধ্যে তার গ্রাফ কিন্তু বেশ কমায় 200 গ্রাম 300 গ্রাম এইটুকু বেশ কমায় একেবারে। এটাই ইম্পর্টেন্ট। আপনি গরু এক পিকে কটুক পেলেন, একবারে পিকে পায়া গাছে উঠে সে আবার গাছে থেকে আপনাকে ফেলে দিল, নো। এটাই আমার ফোকাস এখন, এটা আমার যাতে গ্রাফ অলওয়েজ, যত আমি গ্রাফটাকে স্মুথ স্ট্রেট রাখতে পারবো তত বেশি আমি প্রোডাকশন পাবো। তাহলে দেখতে দেখতে 26 বছর কেটে গেল। কমার্শিয়ালি 26 বছর। আচ্ছা, কেমন লাগছে বলুন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। অনেক চড়াই উতরার মধ্যেও আলহামদুলিল্লাহ টিকে আছি এবং খুব ভালোভাবে টিকে আছি। এই জন্যই আর কি জিজ্ঞেস করা, আমার প্রশ্নটি করা যে কেমন আছেন বলুন। আমরা আসলে ডেইরি খামারে গেলে তো অনেক হতাশার কথাও শুনতে পাই, সেখানে আপনি বলছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই জন্য আর কি প্রশ্ন করা। অনেক লম্বা সময় ধরে এই সেক্টরে আছেন, আমি কিছু প্রশ্ন তো আপনাকে করবই, তবে তার আগে আমি একটু নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বা যারা ভাবছেন যে এই সেক্টরে কাজ করতে যাব, তাদের জন্য আসলে আপনি কি বলতে চাইবেন? আমার এত বছরের অভিজ্ঞতা থেকে যেতটুকু আমার ধারণা, আপনাকে জেনেটিক্সকে ফোকাস সবসময় একেবারে ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে, জেনেটিক্স পাশাপাশি ফিড ম্যানেজমেন্ট। এই দুটো যদি আপনার ঠিক অবস্থায় থাকে তাহলে আপনি সব অর্ডসকেই মোকাবেলা করতে পারবেন। আমি একটি ডেইরি খামার করব, সেখানে আমার দুধের গাভী থাকবে, দুধ আসবে, আমি বিক্রি করব, বছর শেষে বাছুর বিক্রি করব। এই জিনিসটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। যখন আমরা বলি জেনেটিক্স নিয়ে কাজ করতে হবে, এটা ইম্পর্টেন্ট, তখন একটু জেনেটিক্স কি, হ্যাঁ, জেনেটিক্স নিয়ে কাজ করতে গেলে আমার আসলে কতদিন ইনভেস্ট করে যেতে হবে খামারে, আমার কতদিন সময় লাগবে আউটপুটটা বের করতে, এরকম নানা বিষয় কিন্তু মাথায় চলে আসে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? জেনেটিক্স যেটা আসলে আমাদের মধ্যে অনেক ধারণা হলো যে অনেক বছর লেগে যাবে, দীর্ঘদিন লাগবে। হ্যাঁ, দীর্ঘদিন লাগবে, কিন্তু আপনি এর রেজাল্ট পেতে কিন্তু আপনাকে দীর্ঘদিন পরে আপনি খুব ভালো একটা জায়গায় যাবেন, কিন্তু ফলাফল কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আপনি যখন ভালো একটা জেনেটিক। এখন আমাদের সৌভাগ্য হলো আমরা বর্তমানে জেনোমিক টেস্টেড বুল বাংলাদেশে অ্যাভেলেবেল, অলমোস্ট 30-এর অধিক জেনোমিক টেস্টেড বুল আছে। এবং জেনোমিক টেস্টেড আমরা কি জানতে পারছি যে আমার নেক্সট প্রজনী কি গুণাগুণ নিয়ে জন্মগ্রহণ করবে, তার মধ্যে কোন গুণগুলো আসবে, এবং এটা কিন্তু এক প্রজন্মেই কিন্তু বোঝা যায়। যখনই আপনি ভালো জেনেটিক্স ইপিডি সমৃদ্ধ বুল ব্যবহার করবেন, তখন এক প্রজন্মেই দেখবেন যে আপনার গরুর পায়ের গঠন অনেক ভালো অবস্থায় চলে গেছে, আডারের গঠন মানে ওলানের গঠন অনেক ভালো অবস্থায় চলে গেছে, দুধের লেন্থটা কম পাবেন, বাট সেকেন্ড জেনারেশনে গিয়ে দেখবেন যে এই লেন্থটা কিন্তু অনেক বেড়ে গেছে। যদি রেশন ঠিক থাকে তাহলে এই দুধের ধারাবাহিকতাগুলো খুব ভালো থাকবে। এখন সবচেয়ে মজার বিষয় হলো আপনি কন্ট্রোল করতে পারতেছেন আপনার প্রজনীর মধ্যে, যে আপনার কোনো গরুর যদি, আমি ছোট্ট উদাহরণ দিই, যে কোনো গরুর যদি বাটের সাইজ ছোট থাকে বা বাটের টিথ প্লেসমেন্ট যদি বেশ কম থাকে, আপনি পরবর্তী প্রজন্মের মধ্যে যাতে এই সমস্যাটা না থাকে আপনি ওই ধরনের বুল সিলেক্ট করতে পারতেছেন। এবং এতে হয় কি, আপনি পরবর্তী প্রজন্মে কিন্তু আপনি তার ডিফারেন্সটা আপনি দেখতে পারতেছেন, যে না আপনি যা ব্যবহার করছেন সে কিন্তু কতটুকু আপনাকে ফল দিল। এটা কিন্তু আগে ছিল না। দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি তাকে কোন লাইনে যাচ্ছে, কি চান, আপনার কোন ডেভেলপমেন্টটা দরকার, এই জিনিসগুলো কিন্তু। এবং আরেকটা বাজে একটা ধারণা আমাদের মধ্যে আছে যে 100%-এর বাচ্চা বড় হয়। এখন কিন্তু 100%-এর বাচ্চা জেনেটিক্যালি এত মডিফাইড হয়েছে যে 28-30 কেজি 35 কেজি বেশি বাচ্চা হয় না। 100%-এর কথা কিন্তু উঠে আসলো। আজকের পর্বটি একেবারে ভিন্ন একটি পর্ব। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে আছেন, আমরা আসলে ডেইরি সেক্টর নিয়ে বিভিন্ন রকমের কথা বলে থাকি, তার চাইতে ভিন্নতা রয়েছে এই খামারের গল্পটি কেমন? এখানে যেই গাভীগুলো আছে হাই পার্সেন্টেজের গাভী, 90%-এর উপর আছে, নিয়ার টু পিওর, নিয়ার টু 7 জেনারেশন 6 জেনারেশন নিয়ার টু পিওর। আচ্ছা, তো এই হাই পার্সেন্টেজের গাভী লালন পালন আমাদের এই ওয়েদারের সাথে আসলে কি কতটা মানানসই সেটি আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি এই খামারে ঘাস ব্যবহার করা হয় না, এটি একটি বিষয়। দানাদার খাবার দিয়েই গাভী লালন পালন করছে, ঘাস ব্যবহার করা হচ্ছে না, এটা আমার মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয় হচ্ছে শুধুমাত্র দানাদার খাবার খাইয়ে
তারপরও এই খামারটি লাভজনক অবস্থায় আছে, কিভাবে আছে, এটি হচ্ছে আমার মূল প্রশ্ন। এটা পিছনে জেনেটিক্স কিন্তু সবচেয়ে বড় বড় রোল প্লে করে, এবং জেনেটিক্সের সাথে সাথে আপনি দেখছেনই যে আমি কোনো কাঁচা ঘাস ব্যবহার করি, আমার গরু জীবনে কখনো কাঁচা ঘাস চোখেও দেখেনি। তবে এক্ষেত্রে একটা জিনিস, আমি যেই দাম পাচ্ছি শহর গ্রাম এলাকায় সেই দাম কিন্তু লোকজন পাচ্ছে না। যদি তারপরেও কেউ যদি ঘাস ছাড়াও করতে চায় বা তার যদি ঘাসে তার খরচ কম হবেই, বাট জেনেটিক্সের কারণে একটা জিনিস হবে, তার প্রোডাক্টিভিটির ধারাবাহিকতা যে জায়গায় থাকবে এই জায়গার থেকে সে সারা বছর শেষে দিন শেষে সে লাভজনকভাবেই তার পক্ষে করা সম্ভব, এবং খুব ভালোভাবেই আমি আল্লাহর রহমতে এতটুকু বলতে পারি খুব লাভজনকভাবেই করা সম্ভব। ছোটোখাটো কিছু ট্রিক্সগুলো আছে, যেমন গরুকে ঠিকমতো দানাদার দেওয়া, গরুকে গোসল করানো, এবং আমি একটা কথা আপনাকে অফ দ্য রেকর্ড বলছিলাম যে রাতের বেলা গরু কিন্তু খুব ভালো খায়। হাইলিং ভ্যারাইটি যদি কেউ রাতের বেলাতে যদি গরুকে খাওয়া দিতে পারে তাহলে গরু কিন্তু মানে অবাক হয়ে যাবেন যে রাতের বেলা সে কেমন ভালো খায়। আমি ওই জায়গাটাতে যাব যে একদম সকাল থেকে রাত পর্যন্ত, মানে সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত আমি বলবো কার্যক্রমটা কিভাবে চলে আমি সেটি জানবো। তার আগে আমি ওই জায়গাটা আসলে জানাটা খুবই জরুরি। এই যে দানাদারের কথা আমরা বলছিলাম, দানাদার খাদ্য ব্যবস্থাপনাটা আপনি কিভাবে মেনটেন করছেন আমি একটু শুনতেই চাইবো। যেহেতু ঘাস দিচ্ছেন না, ঘাসের অনেক উপাদান আছে যা গাভীর জন্য অনেক প্রয়োজনীয়, কিন্তু আপনি ঘাস ছাড়াই সেই উপাদানগুলো দিতে পারছেন গাভীতে, যার কারণে আপনার ঘাসের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, আমি একটু শুনবো ওই জায়গাটা। আমি আমার দানাদার খাদ্য ব্যবস্থাপনা যেভাবে করি, আমি একটা রেডি ফিড ব্যবহার করি এবং আমার একটা হোম মিক্স থাকে, এবং এটা কিন্তু আমি কোনো নিউট্রিশনিস্টের কাছ থেকে আমার এই ফর্মুলেশন পাওয়া না, আমার গরুর প্রয়োজন অনুযায়ী কিন্তু এই হোম মিক্সটা সেট করা। এবং এখানে আমার কিছুদিন সময় লেগেছে, বেশ 6-7 বছর সময় লেগেছে তাকে আমাকে স্ট্যান্ডার্ড একটা জায়গাতে নিয়ে আসছে, এবং এটাতে সে এখন সেটেল ডাউন, বছরের বছর এখন চলতেছে। এবং মাত্র 3টে উপাদান, দানাদারের রেডি ফিড এবং আমার যে হোম মিক্স, এর মধ্যে 3টে উপাদান, এই 3টে উপাদান দিয়েই খুব সুন্দরভাবেই আমার প্রোডাকশন রিপ্রোডাকশন সব কিছুই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে। এবং আরেকটা জিনিস, আমার কিন্তু কোনো এক্সট্রা কোনো অ্যাডিটিভস কখনোই ইউজ করতে হয়নি। আচ্ছা, যেটা আপনি যেটা বলছিলেন যে ঘাসের মধ্যে যেই উপাদানগুলো থাকে, এখন আমি যেহেতু ঘাস খাওয়াতে পারছি না, আমি খড় দিয়ে গরু পালছি, কিন্তু সেই উপাদানগুলো তো তার তো প্রয়োজন, কারণ সে কোত্থেকে পাচ্ছে, নিশ্চয়ই কোনো জায়গাতে সে নিচ্ছে। কারণ আমি দেখছি যে আমার ঘাস নাই, আমার গরুর প্রোডাকশনও ঠিক আছে, রিপ্রোডাকশনও ঠিক আছে, তার যদি চাহিদা যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু কখনোই সম্ভব না। কারণ এই চাহিদাটা আমি যা খাওয়াচ্ছি ওখান থেকে নিচ্ছি। এবং আরেকটা জিনিস, খড় খাওয়ানোতে আমার সবচেয়ে বড় বেনিফিট যেটা পাই, আমার গরুর রুমেনের অ্যাক্টিভিটি খুব ভালো থাকে। আচ্ছা, খুবই ভালো থাকে রুমেন অ্যাক্টিভিটি। এই যে বেশি পরিমাণে দানাদার খাওয়ানোর পরেও তার অ্যাসিডোসিসের পরিমাণ অলমোস্ট নীল, অলমোস্ট, হয়তো মাসে 1-2টা গরু হয়তো কখনো অ্যাসিডোসিস হয়, কিন্তু এবং আগে যেটা পেতাম অ্যাসিডোসিস, সাবক্লিনিক্যাল অ্যাসিডোসিস থাকলেও বোঝা যায় না, কিন্তু তার ক্লিনিক্যাল সিমটম হলো ল্যামনাইটিস, গরুর পিছনের পা দেখবেন যে ফুলে যাবে। এটা কিন্তু অ্যাসিডোসিসেরই ক্লিনিক্যাল ফর্ম, কিন্তু এখন আমার খামারে ওই জিনিসও নেই। একটু খেয়াল করবেন গাভীগুলো, এবং এখানে যে গাভীগুলো আছে এদের জেনারেশন চলছে 7, ও 6 জেনারেশন, আর ওর বাচ্চা 7 জেনারেশন। আচ্ছা, ওকে ওই যে আপনাকে আমি ধবলির কথা বলছিলাম, কাকলির কথা বলছিলাম, ওরই বাচ্চা কাজলি অলরেডি তার বাচ্চা দিয়েছে 1 মাস 7-8 দিন হলো, অলরেডি সে 32 কেজি পার করেছে ইনশাল্লাহ। এখনও তো গরম শেষ হলে হয়তো সে আরও 2-4 কেজি আশা করছি প্লাস করবে। কিন্তু তার থেকেও বড় কথা, আপনাকে আমি ডকুমেন্টসগুলো দেখিয়েছিলাম, তার গ্রাফটা কিন্তু খুবই স্মুথ। 32 কেজি, 31 কেজি 900, 32 কেজি 200, এর মধ্যেই কিন্তু তার গ্রাফটা ঘোরাফেরা করে। এবং এই স্মুথনেসটাই জেনেটিক্স এবং প্রোডাকশন, তার নিউট্রিশন, সেটাই এটার মূল রোল প্লে করছে। আচ্ছা, একটু খেয়াল করবেন, আমরা এরকম দেখেছি অনেক খামারে গিয়ে হাই পার্সেন্টেজের গাভী দেখেছি, তাদেরকে হাঁপাতে দেখতাম, হ্যাঁ, দাঁড়িয়ে আছে, ও মনে হচ্ছিল যে ও এখনই পড়ে যাবে, সেই ব্যাপারটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস আমরা জানি যে যখন সে দানাদার বেশি খায় তখন কিন্তু তার মেটাবলিক হিটটা কিন্তু বেশি প্রডিউস হয়, সে যেটা খাচ্ছে এটা কিন্তু মেটাবলাইজ হতে হবে। এবং সে কিন্তু সকালে যেই দানাদার খেয়েছে তার কিন্তু
প্রক্রিয়া কিন্তু চলমান, তার রুমেনের প্রক্রিয়া কিন্তু চলমান। আপনি দেখেন কোনো গাভীর কিন্তু একেবারেই প্যান্টিন যে হয় না তা কিন্তু না। যখন কিন্তু গরম বেশি পড়ে তখন হচ্ছে, তখন আমি সাথে সাথে তাদেরকে গোসল দিয়ে দিচ্ছি। হাতের ডানেও বেশ অনেকগুলো গাভী আছে, এগুলো জেনারেশন কেমন হতে পারে? প্রথম যেটা ও 5th জেনারেশন, তারপর ওটা ও 6th জেনারেশনের। তাকে প্রজনন করানো 100% সিমেন্ট দিয়ে প্রজনন করানো 6ষ্ঠ প্রজন্মে আমি তাকে তার এর আগে 5টাই ব্যবহার করেছি 100% সিমেন্ট, এখন সে 6ষ্ঠটার বাচ্চা সে। আচ্ছা, এখানে কতগুলো পরিবার আছে? এখানে আমার এখানে ব্লাড লাইন আছে এখন 5টা বা 6টা, সম্ভবত 6টা ব্লাড লাইন আমি মেনটেন করতেছি। আমি চেষ্টা করছি আমি এখান থেকে চুজ করে সর্বোচ্চ 3টা ব্লাড লাইন আমি রাখবো আমার খামারে, যারা প্রোডাক্টিভিটিতে ভালো, রিপ্রোডাকশনে ভালো। এবং আরেকটা জিনিস আমি গরুর পায়ের দিকে ইয়ে করবেন, ফোকাস করবেন। পায়ের গঠন কিন্তু আমি কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করি পায়ের গঠনের দিকে। আমার প্রোডাকশন একটু কম হোক, কিন্তু আমার গরুর পায়ের গঠন কিন্তু সবচেয়ে ভালো থাকতে হবে, কারণ ঘরের খুঁটি কিন্তু যদি ঠিক না থাকে ঘর কিন্তু কখনোই টিকবে না। এই জন্য পায়ের গঠনটা মানে এটার দিকে আমি সবচেয়ে বেশি ফোকাস দিই। এই ধরনের গাভীকে কতটুকু পরিমাণে খাবার দিচ্ছেন? এটা মেইনলি আমি তার পরিমাণ যা নির্ধারণ হয় তার প্রোডাকশনের উপরে এবং তার বডির জন্য একটা দেওয়া হয়, দুধের পরিমাণ জন্য দেওয়া হয়, এবং সেটা আমি হিসাব করি। আমি প্রতি কেজির জন্য 90 গ্রাম প্রোটিন, প্রতি কেজি দুধ উৎপাদনের জন্য 90 গ্রাম প্রোটিন। আমি যদি বলি যে আমি এত কেজি দানাদার দিই, কিন্তু দানাদারের মধ্যে কতটুকু প্রোটিন আছে সেটা যদি আমি ডিসক্লোজ না করি তাহলে তো আপনি বুঝবেন না। এখন আপনাকে ফোকাস করতে হবে আপনার দানাদারে কতটুকু প্রোটিন আছে, এবং সেই হিসাব করে আপনি আপনার একটা গাভীকে আমি হিসাব করি 1 লিটার দুধের জন্য সে 90 গ্রাম প্রোটিন তার প্রয়োজন। এটা তার দুধ উৎপাদনের জন্য এবং তার জীবন ধারণের জন্য। আমি তাকে অনেকেই বলে মানে 100 কেজির জন্য 100 গ্রাম প্রয়োজন, কিন্তু আমি সেটা দিই না। আমি সবসময় বেশি দিই, আমি 130 থেকে 150-এর মধ্যে রাখি, এবং এতে করে সিগনিফিকেন্ট যেই জিনিসটা পাই তার বিসিএসটা ঠিক থাকে। বিসিএসটা কিন্তু একেবারে কিন্তু খুব বেশি স্বাস্থ্য কিন্তু পাবেন না আপনি। এই যে দেখেন তার কিন্তু দেখা যাচ্ছে বোন কিন্তু এইটা গাভীর জন্য একেবারে পারফেক্ট এই জিনিসগুলো। এবং আমি একটা জিনিস নতুন যারা খামার করেন তাদেরকে একটা জিনিস বলবো যে প্রয়োজনের থেকে সবসময় একটু বেশি দিয়ে রাখবেন খাবার। তার যদি প্রয়োজন 100 হয় তাকে 105 দেবেন। বলা হয়ে থাকে যে অতিরিক্ত খাবারও তো দেয়া যাবে না, যদি ফ্যাট জমে যায় তাহলে ওর কনসেপশন রেটও কমে যাবে। এটা একেবারেই অতিরিক্ত খাবার আপনি যে যা দিচ্ছেন 105 দিচ্ছেন, সে কিন্তু সবসময় 105 ইনটেক করে না। সবসময় সে কিন্তু 105 ইনটেক করে না, কখনো কম করে কখনো বেশি করে, অ্যাভারেজ কিন্তু সে থাকে। এবং আরেকটা জিনিস, আমার কিন্তু গরু কিন্তু ইন্ডিভিজুয়ালি খাওয়ার, এখানে অন্য খামারের সাথে আমার একটা আপনি এই যে আমার প্রত্যেকটা পয়েন্ট আছে, আমি কিন্তু একটা গরু এখানে চলে আসে তার জন্য নির্দিষ্ট যে দানাদার থাকে, তার জন্য নির্দিষ্ট পানি, এবং পানির পরিমাণ কিন্তু সে অলমোস্ট 120 লিটার পানি সে ডেলি ইনটেক করে। আপনি দেখেন আমার এই গাভীটার ওজন সর্বোচ্চ কত হবে, 400 কেজি হয়তো হবে না, বাট ওর থেকে আমি সর্বোচ্চ 41 কেজি পর্যন্ত পেয়েছি মাশাআল্লাহ সর্বোচ্চ। এবং তার আপনি মিল্ক ভেইন দেখেন, এই যে দেখেন একেবারেই 1.5 ইঞ্চি পাইপের মতো, এবং তার ওলানের গঠন দেখেন, এখনো সে 32-33 কেজি দুধে আছে। আচ্ছা, এরকম আরো কয়েকটা গাভী আছে যেগুলো 40 লিটার 36 লিটার এরকম দিচ্ছে। জি এদের মিল্কিং সিস্টেমটা কি? এদেরকে আমি 4 বার মিল্কিং করি, যেটা ওই সময় আমরা আলাপ করছিলাম যে তাদেরকে কিভাবে খাওয়া দিই, কিভাবে মিল্কিং করি। আমি কিন্তু হাই ইল্ডিং সব কিন্তু 4 বার মিল্কিং করি। আমার খামারে সারা রাত কাজ চলে, এখন কাজ চলছে, ওরা কাজ শেষ করে চলে যাবে, আবার বিকেলে আসবে, কিন্তু রাত্রে 10টার পরে একজন আসবে, ও এসে গরুকে প্রথম কাজ হলো তার গরুকে গোসল করানো। প্রত্যেকটা গরুকে একেবারেই খুব সময় নিয়ে গোসল করাবে, যেহেতু তাপমাত্রাটা বেশি থাকে। এরপরে গরুকে খাওয়া দেবে, যেগুলো 30+ যেগুলো আছে ওদেরকে রাত্রে খাওয়া দেবে। খাওয়ানোর পরে সে রাত্রে 12টার পরে তার সব কাজ শেষ হওয়ার পরে সে হাই ইল্ডিং সবগুলোকে রাত্রে দুধ দোয়াবে। আচ্ছা, এই দুধ ধরেন রাত্রে 12টা থেকে 1-1:30টার মধ্যে তার দুধ দোয়ানো শেষ হয়ে যায়, সেই দুধটাকে প্রিজার্ভ করার জন্য আমার ব্যবস্থা আছে, ওখানে রেখে দেয়। আবার সকালে তার কিছুক্ষণ রেস্ট নিয়ে সে আবার সকালে কাজ শুরু করে, গরু গোসল করানো, তারপরে সকালে দুধের জন্য রেডি করা। এর মধ্যে আরেকজন চলে আসবে, দুইজনে মিলে মিল্কিংটা করবে। আচ্ছা, এরপরে তারা চলে যায়।
যে সকালে আসলো সেও কিন্তু চলে যাবে নাস্তা করার জন্য। এরপরে আরেক গ্রুপ চলে আসে, তারা তাদের গরুকে খাওয়ানো, সব যা যা ময়লা পরিষ্কার করা, যা যা তাদের আনুষঙ্গিক যা কাজ থাকে এগুলো করে, এর মধ্যে সকালে যে আসছে সে কিন্তু আবার 10টার সময় ব্যাক করবে, এসে সে আবার তাদের কাজে সহযোগিতা করে। এরপরে এই টাইমের মধ্যে তাদের 12টা সাড়ে 12টার মধ্যে তাদের কাজ টোটাল কাজ শেষ হয়ে যায়। এরপরে তারা চলে যায়। এখানে আর যেহেতু আমার ঘরের ভিতরে, আমার বাড়ির ভিতরেই আমার একজন লোক থাকে, সে ওভারঅল দেখার জন্য। ওরা চলে যায়, ওরা 4টার দিকে আবার আসবে। এসে গরুকে আবার খাওয়ানো, গোসল করানো, যার যার ইন্ডিভিজুয়াল যার যার কাজ থাকে তারা ওগুলো ফুল কমপ্লিট করবে। আর এই গাভীটি যদি আমরা একটু খেয়াল করি, মাশাআল্লাহ খুব সুন্দর। ওর আডারটা দেখবেন, ওলানটা একটু দেখবেন, ওর শরীরটা মাশাআল্লাহ যতটা বড় সেই তুলনায় কিন্তু আডারটা অত বড় না। হ্যাঁ, আডারটা বেশ টাইট আছে, টাইট কম্প্যাক্টার। ও বাচ্চা দেবে কিছুদিন পরে। আপনি আরেকটা গরুর এই যে নতুন জেনেটিক্স কোথায়, মানে কম্পারিজনটা করার জন্য, এই যে ওখানে আপনাকে বলছিলাম যে 6 জেনারেশন, ওর বাচ্চা এটা 7 জেনারেশনে। আপনি দেখেন ও এভিএস স্ট্রাইকারের বাচ্চা, তার আডারের গঠন দেখেন, এবং ইনশাল্লাহ তার প্রোডাকশনও 30-র উপরে চলে যাবে। এখনই সে গতকালকে সে 20 ক্রস করেছে, বাচ্চা দিয়েছে আজকে 11 দিন। ইনশাল্লাহ সে সময় হলেই আল্লাহর মতো তার কাঙ্ক্ষিত যা পাওয়ার ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, আমাদের হাতের ডানের এই গাভীটাতে আবার একটু যাই। ও এই মুহূর্তে প্রেগনেন্ট আছে। যেহেতু হাই পার্সেন্টেজের গাভী, এই সময়টাতে কি ধরনের যত্ন নেওয়া দরকার? এখানেই কিন্তু ডেইরির মূল মানে বড় একটা ফোকাস কিন্তু তার ড্রাই পিরিয়ড ম্যানেজমেন্টটা। এখানে কিন্তু আমরা খামারিরা মানে সবচেয়ে বড় আমরা ভুল করি যে গরুর দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে, তার ঠিক আছে এখন দুধ দিচ্ছে না, তার খাওয়া দাওয়া একটু কমায় দাও, কিন্তু তাকে তার প্রোটিনটুকু এনশিওর করতে হবে, তার ফিটাসের জন্য প্রোটিনটুকু এনশিওর করতে হবে। এবং ড্রাই পিরিয়ড ম্যানেজমেন্টের জন্য কিছু সিস্টেম আমরা ফলো করি, যেটাতে হয় কি আপনার তার মিল্ক লেট ডাউনটা খুব তাড়াতাড়ি হয়, তার রিপ্রোডাক্টিভ পারফরমেন্সটা তাড়াতাড়ি শুরু হয়, এবং একটা জিনিস রিটেনশন অফ প্লাসেন্টা, যেটা গর্ভফুল, যেটা ওইটা একেবারে স্মুথলি রিমুভ হয়ে যায়। এবং গরুর ড্রাই পিরিয়ড ম্যানেজমেন্টটা যদি ঠিকমতো হয়, এখানে কিটোসিসের প্রবণতা কমে। যদিও এটা কিন্তু জেনেটিক্যালি এই জিনিসগুলো ডেভেলপড হচ্ছে, কিটোসিস, মানে রিটেনশন অফ প্লাসেন্টা, গর্ভফুল, এগুলো কিন্তু সব জেনেটিক্যালি কিন্তু এখন ডেভেলপ হচ্ছে। এবং আমাদের ফোকাস কিন্তু এখন শুধু প্রোডাকশনের দিকে, আমি ব্যক্তিগতভাবে এখন প্রোডাকশনের দিকে কোনো ফোকাস করি না। আমার প্রোডাকশন হলো তার আমার হেলথটা নিয়ে। এবং আমি দুধ বেশি পেলাম কিন্তু তার পিছনে খরচ বেশি করতে হলো, আমার গরুর পিছনে আমি কোনো লাভ হবে না। আমি গরুর পিছনে খরচ কম করি, প্রোডাকশন আলহামদুলিল্লাহ যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে বাচ্চা রয়েছে, বাচ্চা আছে কতগুলো? বাচ্চা আছে এই মুহূর্তে ওইদিকগুলো কিন্তু অলমোস্ট হেফারের উপর ইয়েতে চলে গেছে, কাফ পর্যায়ে আছে 8-9টা। আচ্ছা, বকনা কি বিক্রি করা হয় বা বাছুর? বকনা বিক্রি করে এখন পর্যন্ত আমার প্ল্যান হলো, আমার যেই জেনারেশনগুলো আসছে এই জেনারেশনগুলো আসলে হাউ টু কীভাবে তারা তাদের পারফরমেন্সগুলো হয়, একজনের কাছে বিক্রি করব, তার কাছে সে পারফরমেন্স পাবে না, তখন কিন্তু দোষটা কিন্তু আমারই পড়বে। এই জন্য আগে কনফার্ম হচ্ছে যে না, আমার এই জেনারেশনটুকু কতটুকু পারফর্ম করছে, এক জেনারেশন আমি কতটুকু পাই। এখন যদি আমি সাপোজ আপনাকেই দিলাম, আমি হয়তো বলে দিন যে আপা এটা আপনি 8000 লিটার পাবেন, আপনার ম্যানেজমেন্টের কারণে সেটা হয়তো আপনি 500 লিটার কম পেতে পারেন, কিন্তু সেই ফিগারটা যদি 3-4 হাজার লিটারের বেশ কম হয়ে যায়, তাহলে কিন্তু তখন কিন্তু খারাপ কথা আপনি আমাকে বলুন যে এই লোকটা। তো এই জন্য বিক্রি করি না, ইনশাল্লাহ ভবিষ্যতে বিক্রি করব। আমাদের কিছু পাগল আছে, আমি জানি, তারা আপনাকে হয়তো জোর করেই আপনার কাছ থেকে নিতে চাইবে। এটা চায়, অনেক বছর ধরেই চায়, কিন্তু ওই কারণেই দেই না। আর আসলে এই জেনারেশনে গিয়ে মানে বিক্রি করতে মন চায় না। মেন জিনিস হলো আমার জিনিসটুকু এত কষ্ট করে তৈরি করা, এবং আমি তো দেখছি যে আসলে তাদের কোনো সমস্যা নেই, আসলেই কোনো সমস্যা নেই। তাকে আপনি খাওয়া দিবেন, সে আপনার কাছে আর কোনো কিছু ডিমান্ড করে না, খুব বেশি কিছু সে ডিমান্ড করে না। তাই আপনি তো আমার ঘর দেখলেন, তার নিচের ইয়েগুলো খুব বেশি কিছু ডিমান্ড করে, খুব স্বাভাবিকভাবেই একেবারে তারা মানে মন উজাড় করে দেয় শুধু জেনেটিক্স এবং নিউট্রিশন। জি, ভ্যাকসিন নিয়ে একটু শুনুন। ভ্যাকসিন নিয়ে আমি এফএমডিটা তো করি, অবশ্যই এলএসডিটা করি। আর যেহেতু আমার সবুজ ঘাসে আমি সবুজ ঘাস খাওয়াই না বা
ব্যবস্থাও নেই। সেক্ষেত্রে আমি অ্যানথ্রাক্সের কোনো ভ্যাকসিন করি না, কিন্তু অবশ্যই অ্যানথ্রাক্সের ভ্যাকসিন সবাইকেই করতে হবে এবং সেটা ইয়ারলি একবার করার বিষয়ে বলা হয়। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যা মনে হয় যা যতটুকু সেটা 10 মাস ইন্টারভ্যালে করে ফেলা ভালো। 1 বছর পর্যন্ত অপেক্ষা করা কিন্তু রিস্কি। এবং এলএসডির ক্ষেত্রেও সেটাও বলবো যে এলএসডিটা আমরা তো 1 বছরে আসলে অপেক্ষা করা খুব রিস্কি, এর আগে কিন্তু এলএসডিও করে ফেলা উচিত। এফএমডি আমরা তো ভ্যাকসিনেশন যা করছি বছরে 2 বার করি। এই ভ্যাকসিনেশন এই করে, তবে আরেকটা ভ্যাকসিনের যেটা আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে সবার কাছেই, আমাদের খুব বাজেভাবে ব্রুসেলোসিসের ভ্যাকসিনের প্রয়োজন, খুব বাজেভাবে ব্রুসেলোসিসের ভ্যাকসিনের প্রয়োজন। এটা ভিতরে এমন অনেক খামার আছে, প্রকাশ হচ্ছে না, একেবারেই খুব খারাপ অবস্থা। বকনাকে কত মাসে হিটে আসতে দেখছি? আমার বকনা যেহেতু আমার জেনারেশন অনেক উপরে, 1 বছরের মধ্যেই তারা অলমোস্ট 400 কেজিতে চলে যায়। আমি 350 টার্গেট থাকে 350-এর উপরে এআই করানোর। যদি যেগুলো 350-এর উপরে হয়তো হিটে চলে আসে তাদেরকে আমি ডিলে করাই, 400-র ধারে মানে কাছে নিয়ে মোটামুটি 12 মাসের মধ্যে চেষ্টা করি তাকে এআই করানোর জন্য। এই খামারে কাজ করবার জন্য এই মুহূর্তে 6 জন আছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাইছি। আমি তো অফ স্ক্রিনে কথা বলেছি, এই জন্য আমার মনে হয়েছে যে আপনাদের সাথেও একটু শেয়ার করি ব্যাপারটি। কেমন আছেন চাচা? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। সত্যি ভালো আছেন? জি। কত বছর ধরে কাজ করছেন এই জায়গা 21 বছর চলে। 21 বছর হয়ে গেছে? 21 বছর চলতেছে। 21 বছর হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে ভালো আছেন বলেই 21 বছর ধরে এখানে আছেন, কিন্তু এরপরেও একটু গোপনে জানতে চাইছি যে কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নাই। আমার মালিক অতিরিক্ত ভালো মানুষ। ভালো মানুষ না থাকলে তো 21 বছর এই জায়গায় চাকরি করতে পারতাম না। কোনো সময় যখন যা প্রয়োজন আমার দরকার পড়ে চাইলে সবসময় পাওয়া যায়। আপদে বিপদে ওষুধপাতি মনে করেন ডাক্তারি খরচ সহ দেয় মালিকে। বাহ, কথা বলতে বলতে চোখে পানি চলে এসেছে, এর থেকে বোঝা যায় যে কেমন আছেন আসলে। আরেকজন আছে, তার কাছে একটু জানতে চাই। চাচা, আপনি বোধহয় ভালো নাই? না, ভালো আছি আল্লাহর রহমত। আল্লাহ খুব শান্তিতে রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত। আমাদের যে মালিকের কাজ করি আল্লাহর রহমত খুবই ভালো। আপনার আর কি বলবো, আমার পুত্রের বউ সমস্যা হয়েছিল, সে আমার অনেক উপকার করছে। আমার 20,000 টাকা নগদ গইনে দিছে। টাকা দিতে আসছিলাম, সে টাকা না নাকি কয় না টাকা লাগবে না, আমার থাকলে এই মুহূর্তে টাকা নাই, আমি আরও দিতাম। এ নিয়ে তার জন্য আমি খুবই দোয়া করি আল্লাহ হেরে আরও ভালো করুক। যা চলতেছে আল্লাহ আরও বেশি চালাক, মানুষে যাতে আর দোয়া করে। আমরা দোয়া করি, আমার আব্বা আম্মা এর জন্য অনেকবার দোয়া করে। আর আমরা তার কাছে যে কোনো জিনিস চাইলে খাইতে চাইলে এই মুহূর্তে আঙুলে 200, 500, 1000 টাকা বাইর করে দেয়। তারপরে একটা গরু যদি ছাড়ে কষায়ের কাছে বেছে ওন থেকেও আঙুরে তাও মিষ্টি মাষ্টি হোস্টেলে খাইতে টাকা দেয় 2000, 1500, 1000, যখন আমরা যা চাই তাই দেয়। এটা কিছুদিন পরই দেয়। আল্লাহর রহমত খুবই ভালো, একেবারে খুবই ভালো। দোয়া করি যে আল্লাহ আরও ভালো রাখুক। এটাই শান্তির জায়গা, এই কথাগুলো এটাই খুব শান্তি রাখছে আল্লাহ। আচ্ছা, আপনি একটু বলেন শুনি। আসসালামু আলাইকুম। আমি আইছি গত 3 বছর ধরে চলতেছে। আমি এই জায়গায় আইছি, আমার মুরব্বীরা বহুদিন ধরে চাকরি করতেছে। আমি এই এলাকায় আইছি 4 বছর চলতেছে, এই জায়গায় 3 বছর। তাই আমি খুব ভালো জায়গায় চাকরি করতেছি, খুব আন্তরিক ভালোবাসার মানুষের।